তো আমরা আজকে কষ্টিক আমরা একটু আগে বোঝার চেষ্টা করবো, তারপর যে লক্ষণগুলো আছে আমরা অল্প কথায় সব জায়গায় তো মেডিকেলের অভাব নাই। কেউ স্টুডেন্ট থাকা অবস্থায় মানুষ মেডিকেল লেখা শুরু করে দেয়, পাবলিশও করে ফেলায়। তো কাজেই ও বই আপনারা মেলা পাবেন, লক্ষণের অভাব নাই। আমরা আজকে বুঝি যেগুলো আমাদের অভাব, এবং আমরা একই সাথে বোঝার চেষ্টা করব যে এটার স্টেজ গুলা কোন স্টেজে এটার রেসপন্সের ধরন থাকবে। আজকে যে ওষুধটা নিয়ে আমরা কথা বলবো, বর্তমান দুনিয়ায় কিছু ওষুধ আছে যা লজিক্যালি খুব বেশি ডমিনেট করা কথা, বিশেষ করে আমাদের এই উপমহাদেশের প্রেক্ষাপটে এবং অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে। মানুষের রোগ তৈরির জন্য দরকার হয় কনফ্লিক্ট ছাড়া দরকার মানে রোগ তৈরি হবে। এই কথাটা মনে রাখতে পারেন, ভবিষ্যতে কোনো একটা সময় হয়তো এটা বিস্তারিত ডিসকাস করা যাবে। এবং এই কনফ্লিক্টটা তিন জায়গায় হয় মূলত। একটা হচ্ছে ফিজিক্যাল সার্ভাইভাল কনফ্লিক্ট, একটা হচ্ছে ইমোশনাল, আরেকটা হচ্ছে মেন্টাল কনফ্লিক্ট। তো আমাদের এই জায়গাটাতে ইমোশনাল এবং ফিজিক্যাল কনফ্লিক্ট এত বেশি যে কিছু নির্দিষ্ট ঘরানার ওষুধ আমাদের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন হবে। আবার ধরেন যেখানে এই টার্বুলেন্স নাই, সুইডেন, নেদারল্যান্ড বা স্ক্যান্ডিনেভিয়া বা যে দেশগুলো, এগুলোতে যেখানে সার্ভাইভাল কনফ্লিক্ট এন্ড ইমোশনাল কনফ্লিক্টের প্রাদুর্ভাবটা কম, সেখানে শুরু হয় মেন্টাল কনফ্লিক্ট। ওই সুইডেনে আত্মহত্যার রেট হাই, প্রবলেমও বড়, ডিস্টারবেন্সও বড়, ফলাফলও বড়। তো যাই হোক, আমরা জানি আমাদের এই উপমহাদেশে ন্যাট্রামিউর খুব প্রয়োজন পড়ে, খুব লাগে। ঠিক একইভাবে আজকে যে ওষুধটা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কস্টিকাম। এই ওষুধটাও খুব বেশি প্রয়োজন পড়ে। আজকে আমরা কস্টিকামের আগে বোঝার চেষ্টা করি। কস্টিকামের যে লক্ষণ আছে, একটা পলিক্রেস্ট ওষুধ, কাজেই বিস্তৃত জায়গায় কাজ করতে পারে। সবগুলো লক্ষণ কি মুখস্থ করবেন আপনি? ম্যাট্রিয়ামেটিকা পড়ার স্টাইলই দেন না, এটা ভুল করতে। ইনফরমেশন দিয়ে মাথারে বোঝাই করে ফেলা। ইনফরমেশন একাই গ্যাদার হবে, অবশ্যই জানা খারাপ জিনিস না, আপনি বেশি জানলেন ভালো। তবে ম্যাট্রিয়ামেটিকা পড়তে গেলে আপনাকে জানতে হবে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। একটা জঙ্গলে যদি অনেকগুলা গাছ থাকে, একই গাছ অনেকগুলা একটা জঙ্গলে, আপনি সেখানে কি করবেন? সেখানে এক গাছের থেকে আরেক গাছের বৈশিষ্ট্য, ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা মনে রেখে দিবেন। আপনি কি পুরো গাছের বৈশিষ্ট্য, পাতা কোনটা কোনে আছে, প্রত্যেকটা গাছ, এই স্টুডেন্টরা ম্যাথমেটিক্যাল পড়তেছে যে ভুলটা করে তা হচ্ছে এইটা, যে পাতা কোনটা কোনে আছে, ডালটা কেমনে পাকায়, সবটি গাছের যদি এটা শিখতে চান সারা জীবনে শিখতে পারবেন? একটা জঙ্গল মুখস্থ করা কি সোজা সহজ স্বাভাবিক কথা? কখনো না। তাহলে আপনি প্রত্যেকটা গাছের মধ্যে এমন কিছু চিহ্ন বাই করবেন, যে চিহ্ন দিয়ে আপনি পুরো গাছটা, শত শত গাছের মধ্যে, মানে যে পর্যন্ত ওই চিহ্নটা আপনি না পাবেন বুঝবেন যে আমি গাছটা পাইনি। তাই তো? ওই জিনিসগুলো মুখস্থ রাখতে হয়, ওইগুলো মনে রাখতে হয়, মাথায় রাখতে হয়। তার থেকেও বেটার হচ্ছে উপলব্ধি করতে পারে, অনুভব করতে পারেন, ফিল করতে পারেন একটা ওই বিষয়গুলো আপনি ম্যাটেরিয়াল শিখলে। তো আমরা আজকে কষ্টিকে আমরা একটু আগে বোঝার চেষ্টা করবো, তারপর যে লক্ষণগুলো আছে আমরা অল্প কথায়, এগুলো তো সব জায়গায় তো মেডিকেলের অভাব নাই। কেউ স্টুডেন্ট থাকা অবস্থায় মানুষ মেডিকেল লেখা শুরু করে দেয়, পাবলিশও করে ফেলায়। তো কাজেই ও বই আপনারা মেলা পাবেন, লক্ষণের অভাব নাই। আমরা আজকে বুঝি যেগুলো আমাদের অভাব, এবং আমরা একই সাথে বোঝার চেষ্টা করব যে এটার স্টেজ গুলা কোন স্টেজে এটার রেসপন্সের ধরন থাকবে। রাইট? তাইলে আমাদের কাছে স্বচ্ছ হয়ে যাবে। এবং আমি এটা আপনাদের স্লাইড, আজকে আমি একটা স্লাইড বানানোর চেষ্টা করছিলাম, যদিও 100% হয় নাই, আমি আমার মতো করেই করুন। তবে স্লাইড বানালে কি হয়, পয়েন্ট গুলা নষ্ট হয়। ওটা আমি
প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে উঠে আসে। আগে স্লাইডটা শেয়ার করি, তারপর আমরা কথা শুনি। স্লাইডে যে খুব বেশি মনোযোগ রাখতে হবে আপনাদের, ব্যাপারটা এরকম না। জাস্ট আমার মনোযোগ, আমি আমার দরকার পড়লো দেখুন না কোনো কিছু বাদ করে নেয়, আমার দরকার এই স্লাইড শেয়ার। তো আমরা কষ্টিক আমসূত্র নিয়ে আজকে কথা বলবো, এবং এক কথায় যদি আমরা কষ্টিক আমের সম্পূর্ণ চিত্র সমস্ত লক্ষণ রিলেট করতে চাই একটা ওয়ার্ড দিয়ে, সেই ওয়ার্ডটা কি হইতে পারে কে বলতে পারবে? ধরো কম বেশি পড়ছেন, কে বলতে পারে একটা ওয়ার্ড? আচ্ছা, আমি বলে দিতেছি। সত্যিকারের কি ওয়ার্ড অফ কস্টিকাম হচ্ছে প্যারালাইসিস। ফিজিক্যাল প্যারালাইসিস ব্যাপারটা এরকম না, ফিজিক্যাল প্যারালাইসিস ব্যাপারটা এরকম না। টোটাল পিকচারটা এক ধরনের প্যারালাইসিসের সাথে সম্পৃক্ত, এক ধরনের প্যারালাইসিসের সাথে সম্পৃক্ত। এটা হয় কিভাবে আমরা আস্তে আস্তে ওই জায়গাটাতে আমরা যাই পৌঁছাবো। আমাদের বুঝতে হবে দ্য কোর প্যাথোলজি, দ্য কোর মেকানিজম অফ কস্টিকাম। ব্যক্তি হিসাবে একটা ব্যক্তির মধ্যে যে কোর মেকানিজমটা ঘটে কস্টিকামের একটা রোগীর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে একটা ওভার সেন্সিটিভ, ওভার রিয়েক্টিভ মানুষ, একটা ওভার সেন্সিটিভ, ওভার রিয়েক্টিভ মানুষ গ্রাজুয়ালি বিভিন্ন কারণে গ্রাজুয়ালি ইনসেনসিটিভ হবে, হাইপোসেনসিটিভ হবে, এবং একটা প্যারালাইটিক স্টেটে যায় পৌঁছাবে, রিস্ক করবে। কস্টিকামের পুরো ব্যাপার হলো এইটা, এই গ্রাজুয়াল প্যারালাইটিক স্টেটে যায় রিস্ক করবে। একটা ওভার সেন্সিটিভ, একটা হাইপার সেন্সিটিভ ব্যক্তি কিছু ঘটনার মাধ্যমে, কিছু পরিস্থিতির মাধ্যমে, তার কিছু প্রবণতা, তার কিছু সংবেদনশীলতা, তার কিছু ভালনারেবিলিটি, তার কিছু দুর্বলতার কারণে, তার কিছু প্যাথোলজিক্যাল উইকনেস, মায়াজম করতে পারেন যাকে, এগুলোর কারণে সে গ্রাজুয়ালি একটা প্যারালাইটিক কন্ডিশনে যায় পৌঁছাবে। টোটাল অস্তিত্ব নিয়ে, নট ফর দ্য সিঙ্গেল অর্গান, দ্য ফিজিক্যাল স্পেক্ট, শুধু এইটুকু না, তার টোটাল টোটাল অস্তিত্ব নিয়ে সে একটা প্যারালাইটিক স্টেটে যায়। এইটা আগে মনের মধ্যে গাইরা নেন, এইটা বুঝেন কিভাবে মেন্টালি, কিভাবে ফিজিক্যালি, কিভাবে ইমোশনালি সেটা জানি আসতেছে, এলেই বুঝবেন যে এই কথাটা মানে লাগে। কিন্তু ভিতর কাছের কাছ থেকে শেখা এই পুরা কস্টিকামের এই পুরা ব্যাপারটাই, আর অন্য কারণে ড্রামেটিকে বলে দিন ট্রেন আর ভিতর কাছে, দ্যাটস এনাফ। হাজার হাজার ড্রামেটিকে বলে কি করবে? যাই হোক, যেটা বলতেছিলাম, কস্টিকাম প্রকৃতিগতভাবে সেন্সিটিভ থাকে, প্রকৃতিগতভাবে হাইপার সেন্সিটিভ থাকে, তার উপলব্ধি এবং বোধের ক্ষমতা খুব প্রখর, এবং সে তার চতুর্পাশ সম্বন্ধে খুব অ্যাওয়ার্ড থাকে, খুব সচেতন থাকে প্রাইমারি স্টেজ। মাঝখানে কিছু ঘটনা ঘটে, কি ঘটনা ঘটে আমরা একটু পরে দেখবো, যে কি কি ঘটনার থেকে সে এই পরিস্থিতিতে যায় পৌঁছায়, এবং তারপর একটা সময় যায় নিয়ে কি হয়, মেন্টালি, ইমোশনালি বা ফিজিক্যালি, যেখানে তার কেসের গ্র্যাভিটি থাকে সেখানে তার প্যারালাইটিক কন্ডিশন শুরু হয়। তাহলে আমরা দেখতেছি কি পরিচ্ছন্ন তিনটা স্টেজ আমরা দেখতেছি কিনা। ফার্স্ট স্টেজে একটা সেন্সিটিভ ব্যক্তিরে দেখতেছি, প্রাইমারি স্টেজে। এই যে আমি স্টেজিংটা বলছিলাম, এই স্টেজিংটা বুঝতে হবে, এবং প্রতিটা স্টেজের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আমরা বেশিরভাগ সময় ভুল করি, আমরা ম্যাট্রিয়ামেডিকাতে প্রচুর লক্ষণ বলি, ম্যাট্রিয়ামেডিকা ওইভাবেই সাজানো, এটা থাকতেই হবে, এটা নির্দেশক লক্ষণ, এটা কনফার্মেটরি লক্ষণ, এইভাবে আমাদের ম্যাট্রিয়ামেডিকা গুলা লেখা এবং এগুলা শেখানো হয়। আমরা মনে করি হ্যাঁ এই লক্ষণ তো নাই,
এই রোগীর তো প্যারালাইসিস নেই, এই রোগীর তো সেন্সিটিভ নেই, এমপ্যাথি নাই, এই রোগী তো অন্যের প্রতি আমরা জানি কষ্টিকাম খুব সিম্প্যাথেটিক, এত সিম্প্যাথি নাই, এর কি আর কষ্টিকাম দেওয়া যাবে? ভুল হয় জায়গায়। ইনফরমেশন এখানে আমাদের বার্ড করে রোগীর বুঝতে, তার উপলব্ধি করতে। 3টা স্টেজ আছে। প্রথম স্টেজে তারা কষ্টিকামের মতো লাগবেই না আপাত দৃষ্টিতে, কোনো জায়গায় কোনো স্পেক্টে। কারণ কি, আমরা সবসময় বইপত্রে বলি কষ্টিকাম, দুঃখ ভারাক্রান্ত, রেপার্টরিতে গেলে দেখবেন এলভেস ফ্রম গ্রিভে 4 গ্রেড দেওয়া, 4 গ্রেড সুপার গ্রেডে দেওয়া। একজন ব্যক্তি কইতেছেন না আমি তো জীবনে কোনো দুঃখ কষ্ট পাইনি, আমার জীবনে এরকম বড় কোনো ঘটনা নাই। আপনি স্বাভাবিকভাবেই ওই যারা ওই ম্যাট্রিয়ামেটিক এগুলো অনুসরণ করেন তারা আর কষ্টিকামের কথা ভাববে কিনা, কিন্তু অ্যাকচুয়ালি খুব প্রাইমারি স্টেজে তারও তো কষ্ট দুঃখ নাও থাকতে পারে, সেনসিটিভ বলতে পারে হ্যাঁ ছোটখাটো ঘটনা, আমি ছোটখাটো জায়গায় অনেক কষ্ট পাই, এটা বলতে পারি, কিন্তু না কান্নাকাটি করতে হয়। তারপর একটা স্টেজ আসে যেখানে আসলে সত্যিকার অর্থে কষ্টিকামের যে পিকচারটা আমরা দেখি বা শুনি এটা হলো এই জায়গাটার পিকচার। সে একসময় সেন্সিটিভ ছিল বারবার ওই, এটা আমি শুরুতে হয়তো লক্ষ্য করছেন, আমি বলছি গ্র্যাজুয়াল প্যারালাইসিস। কষ্টিকামে ইগনেশিয়া বা ন্যাট্রাম নিউরের মতো রাতারাতি পরিবর্তন দুঃখ কষ্ট থেকে হবে না। দুঃখ কষ্ট এর একটা মূল ইটিওলজির একটা, তার মূল মেকানিজমের এক ধরনের ইনফ্লুয়েন্সার, কিন্তু ওই এক দুঃখ পাইছে পরের দিক থেকে সে অন্য মানুষ, ব্যাপারটা এরকম না। ধীরে ধীরে তাকে ভোটা করতে থাকে, দুঃখ কষ্ট ধীরে ধীরে একটা কষ্টিকামকে পরিবর্তন করতে থাকে সময় নিয়ে, দীর্ঘ একটা সময় নিয়ে। এটা হলো মাঝের স্টেজ। এই সময় রোগী এসে বলবে যে হ্যাঁ আমি প্রচুর কষ্ট পাইছি আমার জীবনে, তারপরে থেকে আমার মন মেজাজ ডিপ্রেশনে গেছে গা, মেজাজ খারাপ থাকে, আমি স্মৃতিশক্তি কিছু দুর্বলতা পাইছে, আমি আগে বৃষ্টি খুব অপছন্দ করতাম, এই জায়গায় এনে হয়তো বা সে বলবে যে অত অপছন্দ এখন নাই। এই দেখেন উল্টে গেল গা, খেয়াল করছেন জিনিসটা? মেডিকেতে পড়ছেন কষ্টিকাম মিষ্টি অপছন্দ করে, রুগী এক হইতাছে না মিষ্টি আমার অত অপছন্দ নাই, যদিও এখনো ভালো লাগে, আপনি বলবেন না কষ্টিকামের তো অ্যাভারশন টু সুইট ফার্স্ট গ্রেডে থাকার কথা, তো কেন তার মানে এটা কষ্টিকাম না? এই যে আবার ভুল করলাম স্টেজিং এর ডিফারেন্সের কারণে। খেয়াল করছেন? থার্ড স্টেজে যাওয়ার পরে তার যদি মেন্টাল ইমোশনাল এফেক্টেড হয়, ভয়ানক অবস্থা, ওইখানে আপনার মিষ্টি সে পছন্দও করতে পারে, ফিজিক্যাল কোনো সিমটমস থাকে না। আর যদি এটা ডিপ্রেশন এন্ড মেলানকলির হাইস্ট ফর্মে থাকে, তাহলে মিষ্টি দিলে না টক দিলে সে দেখবে। এলো থার্ড স্টেজ, এখানে ফিজিক্যাল সিমটমস হয়তো নাই, তার শরীরে হয়তো প্যারালাইসিস নাই, শরীরের সব টন্টন আছে, একটা সিঙ্গেল সিমটমস অফ প্যারালাইসিস হয়তো নাই। কেন আপনি বলবেন দূর এটা কষ্টিকাম, ডিপ্রেশনে নিয়ে ওরা মেটাল। এইভাবেই ভুল হয় যদি আপনারা স্টেজ গুলো না বুঝতে পারেন। এখানে পরিচ্ছন্ন ভাবে 3টা স্টেজ দেখানো হচ্ছে। প্রথমে লেখা ছোট ছোট হয়েছে, আমি এটা কারেকশন করার সময় পাই নাই, এক গাদা কাজ এক গাদা রোগী। সেন্সিটিভিটি টু ইনজাস্টিস, এটা হচ্ছে প্রাইমারি কথা, পয়লা কথা, এটা হলো ফার্স্ট স্টেজের বক্তব্য। তারপরে অবসেসিভ প্যাশন ফর ইনজাস্টিস, জাস্টিস, এটা দ্বিতীয় অবস্থা, এবং ফ্যানাটিক্যাল ফ্যানাটিজম অফ আইডিওলজি, এটা হলো তৃতীয় অবস্থা। আমরা ধীরে ধীরে এই অবস্থাগুলো বোঝার চেষ্টা করি যে কিভাবে এটা ফ্যানাটিজম আছে, এখানে ডিপ্রেশন আসতে পারে, এখানে এই লাস্ট স্টেজে চরম ধরনের ফ্যানাটিক হবে, একদম ম্যানিয়াকাল ফ্যানাটিক, অথবা চরম ধরনের ডিপ্রেশনে যায় বিপক্ষে। এবং এই রূপান্তরটা ফার্স্ট স্টেজ থেকে থার্ড স্টেজ পর্যন্ত আসা, এগুলার জন্য যে জিনিসগুলা ট্রিগার করে, ভূমিকা রাখে, আমি বলতে চাইছিলাম একটু আগে, তা হচ্ছে এই 6টা পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে। আমি একটা একটা করে এই জিনিসগুলা সম্বন্ধে একটা ধারণা দিচ্ছি। আর একটা আপনারা দেখতে থাকেন।
এটার মনোযোগ দিয়ে দেখেন, আমি আলোচনা করতেছি। এই 6টা পয়েন্ট কি যেটা কস্টিক আমরে ইনফ্লুয়েন্স করে। প্রথম কথা হচ্ছে লং লাস্টিং ব্রিফ। একটা মানে এটা কিন্তু ওই একটা একদিন একটা শট পাইছে তার থেকে একজন ব্যক্তি কস্টিক আম হয় না। একজন ব্যক্তি বারবার প্রতিনিয়ত অবিরত কষ্ট পাইতে 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 একটা সময় তার কাছে ওভার বার্ডেন হয়। অ্যাকচুয়ালি কস্টিক আম তার জীবনের শুরুর দিকটা পিওর হার্ট নিয়ে পৃথিবীতে দেখেন। দেখেন ফসফরাসের সাথে কস্টিক আমের আপনারা অসম্ভব মিল পাবেন, কিন্তু এই দুইটার মূল কথা কিন্তু আলাদা। খুব ভালো মতো বুঝেন, জীবনে বহুবার বহুবার আপনার রেপার্টরি কইরা নিয়ে দেখবেন দুইটা ওষুধ আছে, কস্টিক আম এবং ফসফরাস। বহু জায়গায় এদের মিল আপনি রুগী বলবো ডিফারেন্সিয়েট করাটা বিরাট মুশকিল হবে। রুগী সিম্প্যাথেটিক, রুগীর ফেয়ার অফ অ্যালোন, ফেয়ার অফ ডার্ক, রুগীর অ্যাভারশন টু সুইট, ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, রুগীর নামনেস, এক্সট্রিমিটিসের ক্র্যাম্পিং, রুগীর আর বহু লক্ষণ যারা ফসফরাসের সাথে সাংঘাতিক, এবং ঠান্ডা স্টাফ দিয়ে থাকতেই পারে, অসম্ভব না। বহু লক্ষণের মধ্যে মিল পাবেন, দেখবেন যে শেষ পর্যন্ত ডিজায়ার ফর সল্ট এবং পিকুলিয়ার কম্বিনেশন, ডিজায়ার ফর সল্ট অ্যাভারশন টু সুইট, খুব রেয়ার ওষুধ মানে এই কম্বিনেশন রাখে ফসফরাস এবং কস্টিক আম, এই দুটো রাখে। এবং ফসফরাসেরও গ্রিড থাকতে পারে জীবনে, আর তা তো থাকবেই, কারণ ফসফরাস অন্যের দুঃখের সাথে নিজের দুঃখরে আলাদা করে দেখতে পারে না। অন্যের দুঃখ দেখছে, সে এটা নিজের ভিতরে ফিল করে ফসফরাস। ইভেন এটা ফিজিক্যাল পোর্শনের এমন হইতে পারে যে একজন ব্যক্তি ফসফরাসের ক্ষেত্রে কোমরে ব্যথা বর্ণনা করার পরে আরেকটা মানে ফসফরাস ব্যক্তি যে সেটা শোনার পরে তার নিজের কোমরেও ব্যথা অনুভব করে। এটা এই পর্যন্ত সেন্সিটিভিটি ফসফরাসের আছে, কারণ সে ডিগ্রি রয়েছে। ফসফরাস নিয়ে আপনাদের কোনো ক্লাস করাই নাই, পরে যখন করাবো তখন এটা ব্যাপারে এক্সপ্লেন করবো। ফসফরাসের সিম্প্যাথি আসলে সিম্প্যাথি না, মানে তার সাথে একটু বেশি কিছু, কারণ সে আসলে অনুভব করে নিবে। কস্টিক আমের ব্যাপারটা কিন্তু এরকম না, রেপার্টরিতে তো দুইটাই সিম্প্যাথি। কস্টিক আমের ব্যাপারটা কি? কস্টিক আমের ব্যাপার হইলো এই যে ও জীবন ভৈরা দুঃখ কষ্ট পাইছে, এইটার প্রতি অনেক ধরনের প্রতিরোধ এবং প্রতিবাদ নিজের মধ্যে শুরুর থেকেই থাকে। এইবার যখন কোনো সাফারিং পিপল দেখে বা সাফার্ড পিপল দেখে, তার এই স্মৃতিগুলা সব উঠে আসে অন্তরের মধ্যে, এবং সে খুব কষ্ট অনুভব করে। এই কষ্টটা মানে যেমন তার ওই লোকটার প্রতি তেমন তার নিজের প্রতি তারও কোনোদিন কোমর ব্যথা হবে না, ওই সেন্সিটিভিটি হবে না। ওটা ফসফরাসের সম্ভব। ফসফরাসেরটা হইলো কোন রকমের কোন মাঝখানে কিছু নাই, সরাসরি সিম্প্যাথি, সরাসরি অনুভূতি। কস্টিক আমের কিন্তু তা না, ওর একটা স্টপেজ আছে। ও প্রথমে কষ্ট যা পাইছে ওগুলো সব মনে হবে, তারপর মনে হবো আরে এই কষ্টটাই তো এই রুগীটাও এই মানুষটাও পাইতেছে, তারপরে তার সিম্প্যাথি প্রকাশ হবে। আমি বুঝাইতে পারছি দুইটার মধ্যে পার্থক্য, এদের দুই ধরনের সিম্প্যাথির পার্থক্য। এবং এই হচ্ছে ফলাফল কি হয়, এদের ক্যারেক্টার পাল্টায় জায়গা। যেমন দুইজনেই জীবনের শুরুতে ওপেন এক্সপ্রেসিভ, কিন্তু কিছু দুঃখ কষ্ট পাওয়ার পরে ফার্স্ট স্টেজে একটা কস্টিক আম ওপেন এক্সপ্রেসিভ অনেকটা ফসফরাসের মতো, কিন্তু কিছু দূর যাওয়ার পর এই একটা কস্টিক আম সব নিজের মধ্যে ইনক্লুড করতে থাকে। অ্যাকচুয়ালি এরা কিন্তু খুব ক্রিটিক্যাল থিঙ্কার হয়, একটা মিউরের মতো। এরা একটা জিনিস এমনকি কস্টিক আমের শিশুরা পর্যন্ত যে কোনো একটা ব্যাপার নিয়ে ভাবে ওই আগেই। যেমন ফসফরাস অনেকটা যারা যে টেনিস বল খেলে, বল যাওয়ার সাথে সাথে বাড়ি মেরে দেয়, ফসফরাস অনেকটা এই কোয়ালিটি। এই টেনিস বল গেছে তো সাথে সাথে বাড়ি মেরে দেয়, মানে প্রকাশ হয়ে যাবে, এক্সপ্রেসিভ, এতটা এক্সপ্রেসিভ।
কিন্তু কষ্টিকামের ব্যাপারটা কিন্তু এরকম না। ও একটা কষ্ট পাইলো, দুঃখ পাইলো, সাথে সাথে স্পেসিফিক হবে না, সে নিজের মধ্যে আগে এটা ভাবতে থাকবে, এটার প্রস এন্ড কন ভাববে। আবার নেট্রামিউরের মতো না। নেট্রামিউর কি কয়, ওই সকালে একজনের সাথে দেখা হয়েছে, সে সালাম দেয় নাই বা তার সাথে হাসা কথা বলে নাই, রাতের বেলা শুয়ে শুয়ে ভাব ডুয়েল অন পাস্ট অকারেন্স। রাতের বেলা শুয়ে শুয়ে ভাববো সকালবেলা এই লোকটা কথা বললো না কেন, আমার কি কোনো ভুল হয়েছে, আমি কি কোনো অপরাধ করছি, তারা কি কোনো কারণে কষ্ট দিছিলাম, নাইলে আমারে কেন রিজেক্ট করলো, আমার সাথে একটু ভালো খাতির আসাল। সেই লোক হয়তো ব্যস্ত আছিল, তা এগুলো খেয়ালই করে নাই, কিন্তু নেট্রামিউর কিন্তু ডুবে গেছে, প্রবলেমে ডুবে গেছে। তো কষ্টিকামেটা এরকম না, সে লজিক্যাল ওয়েতে ভাবতে থাকে যে এই যে কষ্টটা পাইলাম এর দিকটা কি, কি হচ্ছে এখানে, কি করা উচিত। যখন দেখে এখানে অন্যায় হয়েছে, তখন তার মধ্যে একটা প্রতিরোধের মনোভাব সৃষ্টি হয়, সেটার প্রতিবাদ করতে চায়, প্রতিরোধ করতে চায়, এবং এটা তার একটা নেচারে পরিণত হয়। তো এই কারণে লং লাস্টিং গ্রিফ দেন ইমোশনাল ট্রমা, এই ফ্রাইট, ফিয়ার, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ভেক্সেশন, এমনকি ইমোশনাল ট্রমা, যদি এটা হঠাৎ করে কোনো আনন্দ পায় ফিয়ার মতো, সেখানেও তার প্রবলেম গুলা, বিশেষ করে অ্যাংজাইটি, ফিয়ার, এগুলো আস্তে আস্তে ক্রিয়েট করতে। এটা হচ্ছে ইমোশনাল ট্রমা, হচ্ছে এই কষ্টিকামের আরেকটা দিক। এবং বার্ন অর স্কেল, কেন কেন কষ্টিকামের একটা খুব বেসিক বৈশিষ্ট্য হচ্ছে, কিনোট হচ্ছে র ফিলিং, কোন জায়গায় কাঁচা ঘা, এই ধরনের ফিলিং। কোন জায়গায় তার মনে হবে, বিশেষ করে গলার দিকে মনে হয় যে আলসার হয়ে রয়েছে এবং কাঁচা ঘা হয়ে রয়েছে বা পুড়ে গেছিল, এরকম অনুভূতি আসে। অনেক সময় জিহ্বা মুখে আইসা বলে যে আমার মুখ মনে পুড়ে গেছে, এরকম। তো এই অনুভূতিটা কষ্টিকামের কিনোটস এর মধ্যে একটা ফলাফলস্বরূপ। এমনকি কষ্টিকামের একটা পিকুলিয়ার সিমটমস আছে। যদি কোনো কষ্টিকামের কোনো রোগী আছে, এটা আমি জীবনে পাইছিলাম তখন আমি জানতাম তাদের কষ্টিকামের সিমটম। শরীরে কোনো জায়গায় হাত দিলে সে জ্বালা অনুভব করে, আপনি কোনো জায়গায় ধরবেন হাত দিয়ে, ওই জায়গাটাতে সে জ্বালা অনুভব করে। আপনার হাত গরম না ঠান্ডা এটা ব্যাপার না, তার শরীরে নিজস্ব ভাবে এটা অনুভূত হয়। তো কাজেই এটা খুব বেসিক। এবং বার্ন এবং স্কার যে ধরনের সিমটমস গুলা তৈরি করে, সেগুলাতে কষ্টিকামের প্রবাবিলিটি তৈরি হয় বা বাইরে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে সাপ্রেসড ইরাপশন। কেন কেন সাপ্রেসড ইরাপশনটা কিভাবে এখানে ট্রিগার করে? সাপ্রেসড ইরাপশনের ট্রিগারিং এর ব্যাপারটা হচ্ছে যে, ধরেন কোনো অয়েন্টমেন্ট বা জিঙ্ক দিয়ে আপনি স্কিন ডিজিজ সাপ্রেস করবেন, পসিবিলিটি কি থাকে? পসিবিলিটি থাকে যে একজন ব্যক্তির স্কিন ডিজিজ সাপ্রেস করা হইলে তার আমরা দেখি বেশিরভাগ সময় তার ব্রঙ্কাস আক্রান্ত হয়, রেসপিরেটরি ট্র্যাক আক্রান্ত হয়, ভিতরের অ্যালার্জি বাড়ে, অ্যালার্জিক রাইনাইটিস, সাইনোসাইটিস, সাসেপ্টিবিলিটি টু কোল্ড এন্ড the disease related with disease fear are manifested. এই ধরনের রোগগুলা ম্যানিফেস্টেশন হয়। কিন্তু কষ্টিকামের ক্ষেত্রে ঘটনাটা হয় ভিন্ন। সরাসরি, বেশিরভাগ ক্ষেত্রে সরাসরি নার্ভ এফেক্টেড হয়, নার্ভ। ফলাফলস্বরূপ কি হয়? কনভালশন, টুইচিং, ক্র্যাম্প, প্যারালাইসিস, ইভেন কোনো পর্যায়ে আরো মারাত্মক রোগ, যেমন আলঝেইমার ডিজিজ, এই দিকে যায়, নার্ভের রোগ গুলাতে যায়, এবং প্যারালাইসিসের সূচনা করতে পারে। তো এই ক্যারেক্টারিস্টিকটা জানলে অনেক সময় এই সাপ্রেসড ইরাপশন দিকে, যেটা যে গুরুত্বপূর্ণ ইটিওলজি এবং এর ম্যানিফেস্টেশনের ধরনটা জানলে, অনেক সময় আপনাদের ক্লিনিকে খুব দ্রুত বুঝতে পারবেন যে এটা কষ্টিকামের রোগ। এবং অ্যাকোনাইটের মতো এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, অ্যাকোনাইটের মতো ড্রাই কোল্ড ওয়েদার, যে শীতাইতেছে, এই ড্রাই কোল্ড ওয়েদার অর্থাৎ শুকনা শীতল আবহাওয়া, এতে বৃদ্ধি করে প্যারালাইসিস, নামনেস, নিউরালজিয়া, বাতের ব্যথা, এগুলা সব এই ড্রাই কোল্ড ওয়েদারে বাড়বে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে,
ইন্টারেস্টিং ব্যাপার আছে কস্টিকামের, তা হচ্ছে যে এর ওয়েট কোল্ডে অ্যামোলারেশন। মজার ব্যাপার, যদিও কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে, কিন্তু ইন জেনারেলি ওয়েট কোল্ড মানে যেখানে ভিজা ঠান্ডা, অর্থাৎ বর্ষাকালে এর আরাম হয়। আমাকে সবার ধারণা কস্টিকাম শীতকাতর কাজে ঠান্ডায় পারবো, ওনারা কিন্তু সত্য না। এবং এমন অনেক লক্ষণ আছে, যেমন ব্রায়োনিয়া ফসফরাসের মতো এর পেটের ব্যথা ঠান্ডা পানি খাইলে আরাম হয়, বা পেটে ঠান্ডা প্রয়োগ করলে আরাম হয়। কাজেই বহু জায়গায় আছে আমাদের প্রচলিত ধারণার বাইরে। কিন্তু এটা যদি আমরা মনে রাখি যে aggravation from dry cold wine and emulsion from wet cold wine, that will be enough for assessment of our patient. ওকে, তো এই ইটিওলজি গুলো আমরা যদি মনে রাখি, অনায়াসেই আমরা কিন্তু ধরতে পারবো কেস। এবং আমরা মনে রাখতে হবে যে কিভাবে একটা কস্টিকামের রোগী পরিণত হয়, তার সেন্সিটিভিটি পরিবর্তন, এই হাইপার সেন্সিটিভ থেকে হাইপো সেন্সিটিভ কিভাবে হচ্ছে, এই বিষয়গুলোর মাধ্যমে আমরা অনুমান করতে পারবো, ধরতে পারবো ক্লাস। তো কি হয়, এইগুলোর কারণে সে এই প্রথম স্টেজ থেকে দ্বিতীয় স্টেজে পৌঁছায়। এবং দ্বিতীয় স্টেজে পৌঁছানোর পরে কি ঘটে, দ্বিতীয় স্টেজে পৌঁছানোর পরে তার এই, যদি তার, আমাদের জানতে হবে যে একজন আমার এই রোগীটা কোন স্ফেয়ারে আক্রান্ত হচ্ছে, কোন স্ফেয়ারে আক্রান্ত হচ্ছে, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল। যদি মেন্টাল ইমোশনালে আক্রান্ত না হয়, তাহলে পেশেন্টের যা কিছু লক্ষণ ফিজিক্যাল স্ফেয়ারে ধীরে ধীরে যাবে ক্র্যাম্পিং, টুইচিং এগুলার দিকে, এবং অবশেষে প্যারালাইসিসের দিকে। এবং এই প্যারালাইসিসের ধরনটা কি, প্যারালাইসিসের ধরনটা হতে পারে যে তার বিশেষ করে ডান দিকে, বিশেষ এবং যারা বেঞ্চ প্যালসি বুকের প্যারালাইসিস হয়, এটা ডান পাশে হয় বেশিরভাগ ক্ষেত্রে। অনেক সময় আছে ডান পাশে প্যারালাইসিসের সাথে বাম পাশে অবশ ভাব থাকে, নামনেস, নামনেস বা টিংলিং, ঝিরঝির করে, এটা থাকতে পারে। এবং কোনো কোনো ক্ষেত্রে আছে প্যারালাইসিস থাকে না, শুধু বাম পাশে, বেশিরভাগ ক্ষেত্রে বাম পাশে, ডান পাশে হবে না তা বলা যায়, অ্যাকচুয়ালি ওয়ান সাইডে যে কোনো এক পাশে মানে নামনেস থাকে, প্যারালাইসিস এক পাশে অবশ, এক পাশে টাচ করলে পরে স্পর্শকাতরতা কম বা নাই, এরকম হবে, কিন্তু সে মুভমেন্ট করতে পারতেছে বা কিছু করতে পারতেছে। এইভাবে একপাক্ষিক বা একদেশিক এই নামনেসের বৈশিষ্ট্যগুলো আসতে পারে। মানে এই ফিজিক্যাল সিমটমস তো আসলে মেলা আছে, তবে যেগুলা ফিজিক্যাল প্রমিনেন্ট বা ফিজিক্যাল জেনারেল ভাবে আসে সেগুলো আমি একটু উল্লেখ করতেছি, ফিজিক্যাল পরিসরটা লাভ করতেছে। আসতে পারে ওয়ার্ডস, এবং এই ওয়ার্ডস মুখে হয়, হাতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে পায়েও হয়, অ্যানাসের চারদিকে হইতে পারে, এইরকম ওয়ার্ডস থাকতে পারে ইন জেনারেল এর মধ্যে। তো এই ক্র্যাম্পিং, টুইচিং, প্যারালাইসিস, ওয়ার্ডস আরো আছে, সবসময় তার মাথায় থাকে না, কিন্তু এগুলা হচ্ছে জেনারেল ফিচার ফিজিক্যাল পোর্শনে যদি যায়, ফিজিক্যাল পোর্শনে। এবং সবচাইতে স্ট্রাইকিং, যারা আপনাদের কোনোদিন বললে চলবে না, এটা খুব ট্রিকি, আমাদের বিতল কাজ কস্টিকামের কয়েকটা কেস দেখাইছেন, এটা খুব ট্রিকি, মানুষের মধ্যে খুব অড সিমটম ক্রিয়েট করে। এইটা বুঝতে পাবেন না কোনোদিন ওষুধ আতায়, যদি এটা ধরতে না পারা যায়। বিতল কাজ একটা কেস একবার আমাদেরকে ব্যাখ্যা করলেন, একজন ব্যক্তি সব ঠিক আছে, টেস্ট করে কিছু ধরা পড়ে না, কিন্তু কোনো কারণে যদি সে স্ট্রেস হয়, চাপের মুখে পড়ে অজ্ঞান হয়ে যায়, অল্প একটু চাপের মুখে পড়ে। বিতল কাজ কস্টিকাম দিয়ে ভালো করলেন, এবং পরে করলেন যে এখানে আসলে যে ঘটনাটা ঘটতো তা হচ্ছে তার একটা সিঙ্গেল নার্ভ প্যারালাইজড হয়ে যায়, ওই স্ট্রেসে গেলে পরে প্যারালাইজড হয়ে যায়, ব্লাড সার্কুলেশন বেশি হইতো, অজ্ঞান হয়ে যায়। তো যেহেতু কস্টিকামের এই লক্ষণটা আছে, কি লক্ষণ সেটা, প্যারালাইসিস সিঙ্গেল অর্গান, লোকাল অর্গান প্যারালাইসিস, যেমন চোখ নেইমা জায়গা, অনেকের চোখের আইলিড নেইমা জায়গা, তারপরে অনেকের আছে জিহ্বা প্যারালাইজড হয়ে গেছে। তো এইরকম সিঙ্গেল অর্গান,
ওগুলা প্যারালাইজড হয়ে গেছে, সিঙ্গেল অর্গান কোন একটা পার্টিকুলার। এখন যদি একটা মানুষের দেখা গেল যে কোন একটা আমার হাতের একটা নির্দিষ্ট একটা নার্ভ অবশ হয়ে গেল, আঙুলটা বাঁকা হয়ে গেল, আর তেমন কোনো লক্ষণ নেই, এখন আমি ওষুধ কম করি, এটা কি কোনো ব্যথা ব্যথা বিষ ব্যথা কিছু আছে? কিন্তু আমার যদি জানা থাকে যে সিঙ্গেল, এবং সবথেকে বড় কথা কস্টিকামের প্যারালাইসিসের একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে কর্নিয়াম। কিন্তু কর্নিয়ামের বৈশিষ্ট্য কি? কর্নিয়ামে যখন প্যারালাইসিস হয় তখন গ্ল্যান্ড গুলা খুলে যায়, মানে প্যারালাইসিসের সাথে তার মধ্যে একটা গ্ল্যান্ডুলার টেন্ডেন্সি থাকে। আর কস্টিকামের ক্ষেত্রে কি খুব প্রমিনেন্টলি শর্টেনিং অফ টেন্ডন কন্ট্রাকচার, অর্থাৎ শরীরের যে টেন্ডন গুলা আছে বা মাসল গুলা, কন্ট্রাকশন অফ মাসল গুলা ক্র্যাম্প করে বলছি, কন্ট্রাকশন শুরু হয়ে যায়। তারপর ধরেন কি হয়, টেন্ডন তারপর গেছে আমার একটা পাও ছোট লাগতেছে, টেন্ডন ছোট হয়ে গেছে, শর্ট, পাও পুরোপুরি সোজা করতে পারতেছে, এরকম পিকুলিয়ার লক্ষণ গুলা কস্টিকাম বলা। এবং কস্টিকামের খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য যেটা মানে খুবই ভালো হবো আপনাদের, রাইট ডেলটয়েড মাসল। এই মাসল এবং টেন্ডন এটা কিন্তু কস্টিকামের ক্ষেত্রে শরীরে ফিজিক্যাল পোর্শনে কাজের একটা জায়গা। এই রাইট ডেলটয়েড মাসলটা অনেক সময় ব্যথা করে, অথবা শর্ট ফিলিং হয়, অথবা কাজ করতে পারে না। এই এই ডেলটয়েড মাসলের শর্টেনিং এবং ব্যথা পেইন আপনারা কস্টিকাম দিয়ে ভালো করতে পারবেন, অনেক প্রচুর ভালো করতে পারবেন। এইটা কেন হচ্ছে এই ফিচারটা বুঝেন, আপনারা যদি খুব ভালো মতো লক্ষ্য করেন তাইলে দেখবেন যে তার কি হয়েছিল। একজন ব্যক্তি যে খুব সেন্সিটিভ, সে বাধাগ্রস্ত হয়েছে, কষ্ট পাইছে, দুঃখ পাইছে, তার সেই অবস্ট্রাকশন, টোটাল অবস্ট্রাকশনটা রিপ্রেজেন্ট করতেছে তার শরীর, ক্র্যাম্প করতেছে, স্টিফ হইতাছে, শর্টেন হইতাছে, কনভালস হইতাছে, অনেকটাই রকম। আমার অনুভূতি আমি প্রকাশ করতে চাই, পারতেছি। কস্টিকামের সবচাইতে বড় বৈশিষ্ট্য, একদম সুপিরিয়র বৈশিষ্ট্য, এটা কিন্তু এলিমেন্টস ফ্রম গ্রিফ না। কস্টিকামের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো সেন্সিটিভিটি টু ইনজাস্টিস। এটা এতটা প্রখর, একটা ইন্টারেস্টিং ঘটনা। ওখানে তো বিতল কাছের কাছে সব স্টুডেন্টের কেস আছে, তারপরে তারা কেস যদি চায় বিতল কাছ দেখেন, তাদের ওষুধ দেয়। তো যে ব্যাচটা নিয়ে তখন ক্লাস করাইতেছেন সেই ব্যাচের সবাই ওষুধ দেওয়া হয় নাই, কেস লেখা আছে, চিনেন সবাই। তো ওখানে তো সরাসরি লাইভ কেস প্রেজেন্ট হয়, স্কোপে আমি যেরকম ভাবে করতেছি এটা তো বিতল কাছের আইডিয়ারে বাঁচতে পারি না, আমি আমার পেপারের মধ্যে লিখে দিই, ওরা আমার কোনো আইডিয়া নেই, বিতল কাছের দ্বারা আমি আমার মতো করে সাজায় করতেছি। লাইভ কেস প্রেজেন্টেশন হচ্ছে আইএসসিএস এর বৈশিষ্ট্য। পৃথিবীতে একটা স্কোপ ছাড়া মানে স্কোপের আগে অবশ্যই অধিকৃত লাইভ কেস প্রেজেন্টেশন এই ফ্রেমওয়ার্কে কাজ করতেছে বিতল কাজ, বহু আগে 80 সাল থেকে। তো এখানে তো লাইভ কেস হয়। তো লাইভ কেসে একজন রোগী কথা বলতেছে, বিতল কাজ থামাই দিয়া প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, ঠিক আছে? কি লোকটা একটু পুষ্পার যাই করছে, আপনি আমার মানে থামাই দিতে না বুঝলেও ওই রোগী কোনো কথা কয় নাই, কিন্তু পুরা ক্লাস তো দেখছে যে বিতুল কাজ পুরা কথা শুনলেন না, ওষুধ প্রেসক্রিপশন করে দিতে। ক্লাসে ঢোকার সাথে সাথে একজন স্টুডেন্ট দাঁড়াইছে, সম্ভবত মেয়ে স্টুডেন্ট দাঁড়াইছে, দাঁড়াইয়া কইতাছে যে বিতুল কাজ আমার একটা কথা আছে, তোমার প্রেসক্রিপশন ঠিক হতে পারে, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তুমি এই রুগীটার কথা পুরাটা শোনা যায়, এটা অন্যায় করছে। ইন্টারেস্টিং না? অন্যায় করছে। বিতল কাজ আইসা দিছে অনেক কষ্ট কাঁপতো, এরপর
আরেকজন দাঁড়াইছে, না না ও তো ঠিক কথা কইছে, হ্যাঁ ও তো ঠিক কথা কইছে, আপনার তোমার এটার উত্তর দেন লাগবে, কেন পুরো কথা উত্তর। এইবার কয়ে ওরে ও কষ্টি কাম দেয়, ও কষ্টি কামে তিনজন রে ওই রুগী আর এই দুইজন তিনজনের কষ্টি কাম দেওয়া হচ্ছে। এবং পরে কিন্তু ফলো আপ জানাইছেন তিনটা রুগী আল্লাহ দয়ায় সঠিক ওষুধ প্রেসক্রিপশন হয়েছে, ভালো করছে। পরে এক্সপ্লেনেশন করছে আমি আসলে ওষুধ পেয়ে গেছি, আমি যা হবো তারা আমার চিন্তাটা হেজি করবে, আমার এই কথা বলার দরকার নাই এই কারণে। তো পরে বোঝা গেছে। কিন্তু দেখেন যেটা কি ধরনের কি নোটস, আমি কয়েকটা কেস আছে বিতল কাজের কেসগুলো রিপ্রেজেন্ট করার সময় এই বৈশিষ্ট্যটা লুকায় রাখছেন ইচ্ছা করে অনলাইন না করে, তারপরে পুরো কেস করছে চিন্তা করার জন্য, চিন্তা করার জন্য অনেকেই লজিক্যালি যে কষ্টিকে আমি বুঝাইছে, কারণ ওরা কয়ে দেওয়ার পরে আসলে বিতল কাছে স্টুডেন্টরা জানে যেখানে। আমার কয়েকদিন আগে একটা পেশেন্ট আইছে, একজন গ্রামের খুব সাদা সিধা খুব ভদ্রলোক মহিলা, খুবই সিম্পল, খুবই সিম্পল, মানে তারে দেখে আসলে গ্রামের একজন মহিলা কি হবে কিনা। তো তারপরে ট্রিটমেন্ট করতেছি। তো আমার একটা সময় যে কেস টেকিং করছে, প্রাথমিক কেস টেকিং তো আসলে আমার সহকারী চিকিৎসকরা করে। তো ওই কেসটাতে যখন আসছে, আমি যখন করছি আমার সাসপেক্ট হয়েছে, আমি তাদের জিজ্ঞাসা করলাম অন্যায় দেখলে আপনি কি করেন। হ্যাঁ, কোনো এক্সপ্লেনেশন আমার কাছে চাইলো না যে কি অন্যায় বোঝাইতেছেন, বাইরে না ঘরে, কিচ্ছু না। সে করলো আমি ভয়েস রাইজ করে এক সপ্তাহ করাই আমি এটা সহ্য করতে পারি না, অন্যায় দেখলে আমি সহ্য করতে পারি না পরিচ্ছন্ন। তারপরে তার আমি আরেকটু শিওর হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম, চেয়ারম্যান থাকে মেম্বার থাকে, সে কিন্তু কোনো অথরিটিতে নাই, সে কিন্তু খুব সিম্পল মানুষ। তো এদিল বলছে কি আর আমার ওটা দেখার বিষয় না। এইটা হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি একটা কষ্টি কামের মধ্যে যদি কোনো সিচুয়েশন দেখে এইরকম অন্যায় হচ্ছে, সেটা নিজের প্রতি হইলে তো বটে, তার চাইতে বেশি অন্যের প্রতি হচ্ছে, এটা দেখার পরে তার মধ্যে যে ইমোশনাল সার্চটা হয়, ওটা একটা ইম্পালসিভ হইতে হয়, কোনো কন্ট্রোল থাকে না। সে সেখানে একদম একদম খিচ্চা প্রতিবাদ করে। কিছু রোগীতে এটার ইন্টেন্সিটি কম থাকতে পারে। যেমন একজন ব্যক্তি আপনারা জানেন যে কিভাবে কমপ্লিমেন্টারি রেমেডিজ এর রিঅ্যাকশন, এই এখন যে আলোচনা করবো এটাতে আপনারা কিছুটা বুঝতে পারবেন কিভাবে কমপ্লিমেন্টারি রেমেডিজ গুলো আমাদের মধ্যে কার্যকরী হয় বা আসে। যেমন খুব বিখ্যাত কমপ্লিমেন্টারি স্ট্যাফিসেগ্রিয়ার কমপ্লিমেন্টারি হচ্ছে কস্টিকা। কি হয় সেখানে? স্ট্যাফিসেগ্রিয়া হইলো সে নিজের প্রতিবাদ করতে পারে না, সব অ্যাবজর্ব করতে থাকে করতে থাকে করতে থাকে। একটা পর্যায়ে সে কিন্তু একই সাথে যেমন স্ট্যাফিসেগ্রিয়া সেই রকম কিন্তু একই সাথে কস্টিকামের ইটিওলজি কিন্তু ধারণ করতেছে, নিতাছে নিতাছে নিতাছে। তো একটা সময় এই যে বারবার তার অর্গানিজম এফেক্টেড হচ্ছে, একটা সময় তার মধ্যে চেঞ্জ ঘটে, সে প্রতিবাদ করা শুরু করে। এবং সে যখন প্রতিবাদ করা শুরু করলো, বেশিরভাগ সময় সেই স্ট্যাফিসেগ্রিয়া থেকে কস্টিকামে যায়। এই দুটো হলো কমপ্লিমেন্টারি এই কারণে। এবং তার বেলায় হয়তো বা ইন্টেন্সিটি বা তার কেস হিস্টোরি নিলে সে বলবো না আমি সারা খুব ধৈর্যশীল মানুষ, এই রিসেন্টলি কয়েকটা দিন ধরে হয়তো আর ভালো লাগে না, এই কারণে অলরেডি সে কস্টিকামে গেছে বা স্ট্যাফিসেগ্রিয়ার লাস্ট পোর্শনে আছে, ইন্টেন্স পোর্শনে আছে। স্ট্যাফিসেগ্রিয়াও সাংঘাতিক ইরিটেবল হতে পারে, একটা সময় প্রতিবাদ করতে পারে, ব্রাস্ট করে স্ট্যাফিসেগ্রিয়া। নন স্ট্যাফিসেগ্রিয়া করাবো তখন এগুলো নিয়ে আবার করবো। ওর হলো ব্রাস্টিং ঠিক ইনজাস্টিসের প্রতি সেন্সিটিভিটি না, আর ইমোশনাল ব্রাস্টিং স্ট্যাফিসেগ্রিয়া। কিন্তু যখন এইরকম হবে একদম পার্টিকুলার প্যাটার্নে, তখন এটা আমরা বুঝবো যে স্ট্যাফিসেগ্রিয়া থেকে সে কস্টিকা কমপ্লিমেন্টারি রিলেশনশিপ অফ নেক্সট। তো আমরা কি দেখতেছি অ্যাকচুয়ালি? তো এইভাবে সে এতটা হইতে পারে সেকেন্ড স্টেজে সে যখন দেখলো যে খালি দুঃখই পাইতে হয়, খালি কষ্টই পাইতে হয়, তখন সে ইন্ট্রোভার্ট হতে থাকে, ইন্ট্রোভার্ট হইতে থাকে। এবং যদি এটা মেন্টাল ইমোশনাল পোর্শনে যায়, আমরা এটা ফিজিক্যাল পোর্শন নিয়ে তো আলাপ করতে করতে প্রায় সময় শেষ করে গেছে। এবার যদি মেন্টাল ইমোশনাল পোর্শনে যায়, আমরা কি দেখব?
আমরা দেখবো সে বা নিজের মধ্যে অ্যাবজর্ব করতে করতে ইন্ট্রোভার্ট, এবার সে বিশ্বাস করে না। ইভেন তার মেন্টাল ফ্যাকাল্টি যদি আক্রান্ত হয়, তার মেমোরি ডিগ্রেডেড হয়, স্মরণ শক্তির দুর্বলতা দেখা যায়। ফলাফলস্বরূপ ওই চুলায় রান্না চড়াইছিল, নামাইছে কিনা, দরজা আটকাইছে কিনা, চেকিং অ্যান্ড রিচেকিং, আমাদের এই পার্টিগুলোতে যেভাবে লেখা আছে চেক অ্যান্ড রিচেক, এই পসিবিলিটি তৈরি হয়। যেহেতু সে ভালো কিছু প্রত্যাশা করতে পারে না, খুব প্রমিনেন্ট সিম্পটম তৈরি হয়, ফিয়ার সামথিং ব্যাড উইল হ্যাপেন, বাজে কিছু হতে যাচ্ছে, একটা ফোন আইলো, তুমি করবো হ্যাঁ হ্যাঁ খারাপ কি জানি হতো, কারণ সে এই এক্সপিরিয়েন্স করে যাইতেছে তার দীর্ঘ সময় ধরে, 2-4 দিনের না, লম্বা একটা সময় ধরে এই ব্যাপারটাই সে এক্সপিরিয়েন্স করে গেছে। তো মেন্টাল ফ্যাকাল্টিতে তার মেমোরি ডিগ্রেডেড হয় এবং তার মধ্যে এই ধরনের প্যারানয়া তৈরি হয়। সে হয়তো ভুল করছে, সে হয়তো সঠিক কাজ করে নাই, সে হয়তো কোনো ত্রুটি রাখছে কাজের মধ্যে, অথবা অথবা চেকিং রিচেকিং তৈরি হয়, অথবা অথবা ইমোশনাল স্ফেয়ারে তার যে ঘটনাটা ঘটে, আস্তে আস্তে সব ইন্ট্রোভার্ট হইতে থাকে, মানুষের সাথে কানেকশন কমে যায়। এই সময় এই খেয়াল করেন, এই দ্বিতীয় স্টেজে যদি কেউ, দ্বিতীয় স্টেজের এই মুহূর্তে এই এই হাই পয়েন্টে যদি কেউ কোন যে আমি কষ্টিকামের সিম্প্যাথি নাই, আমি ওষুধ দিব না, আপনার প্রেসক্রিপশন ভুলে দেবে। তার ইমোশনাল প্যারালাইসিস হইতেছে, তার এত সেন্সিটিভিটি কোথায় থাকবে, তার সে একটা প্যারালাইসিসের মধ্যে দেখা গেছে, তার কিন্তু ফিজিক্যাল জায়গায় অ্যাক্রমণ করে নাই, তার ওই যে ইমোশনাল পোর্শনে আক্রান্ত, সে একটা প্যারালাইসিসের মধ্যে দিয়ে যাইতেছে। অ্যাট্রামিউরের মতো এটাও ইমোশনাল গ্র্যাভিটি যুক্ত ওষুধ। এখানে বেশিরভাগ জিনিসই কস্টিকামের ফিজিক্যাল এবং ইমোশনাল এই দুইটা জায়গায়, মেন্টাল পোর্শনে অত বেশি কিছু হয় না বেশিরভাগ ক্ষেত্রে, বলতে পারে রেয়ার কেস, কিন্তু বেসিক্যালি এই দুইটা হলো তার স্পেয়ার। তার ইমোশনাল প্যারালাইসিস আছে, এখানে সে সিম্প্যাথি পাবো করে। অ্যাকচুয়ালি যা হয়, থার্ড স্টেজে যায় সে ইমোশনাল ডেথ লাভ করে। অ্যাট্রামিউরে খুব খুব হয় এটা, ইমোশনাল ডেথ, ইমোশনালি মরা জায়গা, এই পোর্শনটাতে কস্টিকামেও ঠিক এই ঘটনাটাই ঘটে, ইমোশনাল ডেথ ঘটে। এটা থার্ড স্টেজে যায় টোটাল ইমোশনাল ডেথ। এবং কি ডেঞ্জারাস হয়, সে কি করতেছে, ইনজাস্টিসের বিরুদ্ধে চেষ্টা করছে সারা জীবন। আরেকটা পসিবিলিটি, ওটা তো ইমোশন নাই, সে ডিপ্রেসিভ, সে মেলাঙ্কলি। আরেকটা পসিবিলিটি, আরেকটা ঘটনা যেটা করতে পারে সেটা হচ্ছে এইটা, যে সে ফ্যানাটিক্যাল ডগমাটিজম। কি হয়, সে অন্যায়ের বিরুদ্ধে কথা কইতে কইতে সে হয়তো কোনো পার্টি করে, কোনো রাজনৈতিক দল করে, এগুলা কোনো প্যাথোলজি না। একজন মানুষ রাজনৈতিক কিংবা অন্যায়ের বিরুদ্ধে কথা কব, এটাও কিন্তু প্যাথোলজি না, এটাই তো মানুষের করা উচিত। কিন্তু তার বেলায় এটার সেন্সিটিভিটি প্যাথোলজিক্যাল, স্বাভাবিক না। কি হয়, সে ডেফিয়েন্ট হয়, উদ্ধত হয়, সে অথরিটি মানতে চায় না, যেখানে লজিক্যালি মানা উচিত। তার মধ্যে এক ধরনের কনসেপ্ট কাজ করে যে দুনিয়াতে সব অন্যায় করতেছে, আমার এই অন্যায় দূর করতে হবে। এই অন্যায় দূর করতে যে মেলার পলিটিকে না যায়, হার্ট স্টেজে যে ইমোশনাল ডেতে না যায়, সে কি করে, একটা ফিক্সড আইডিয়া ধারণ করে। এই মিডল স্টেজে, সেকেন্ড স্টেজে ফিক্সড আইডিয়া ধারণ করে। ওই যে দেখলেন না, চেক রিচেক, কোন একটা ভুল করছি, খারাপ কিছু, এক ধরনের ফিক্সড আইডিয়ার আবহ তৈরি করছে। এরপরে তার মধ্যে হয় যে আমাকে এই অন্যায় দূর করতে হবে। এইটা যার হবে, সে গ্রাজুয়ালি হয়তো কোনো ধর্মীয় সংগঠন কিংবা কোনো একটা রাজনৈতিক পার্টি, কোন একটা কিছু দিয়ে, বা আমরা যেগুলো মৌলবাদী বলি বা নৈরাজ্যবাদী বলি, বা যেগুলো আমরা চিনি এইভাবে আর কি, নৈরাজ্যবাদী, ফ্যানাটিক, রেভলিউশনিস্ট, যে মানুষ হত্যা করতে পর্যন্ত দ্বিধা করবে, বোম পালাইতে দ্বিধা করবে, এই ধরনের ডগমাটিজম গোড়ামিপূর্ণ ফ্যানাটিকে পরিণত হয়, ভয়ানক হয়ে যায় তখন সে মারাত্মক ভয়। এই যে embrace dogmatism and inclination to quarrel, তখন তার এই রিজিডিটি এসে পড়ছে, কিন্তু তার প্যারালাইসিস হয়ে গেছে, মন কিন্তু প্যারালাইজ, রিজিড। তার ইমোশন কিন্তু রিজিড হয়ে গেছে, ফিক্সড হয়েছে। ইমোশন নাই তা না, দুনিয়ার ইমোশন, কিন্তু সেটা পার্টিকুলার জায়গায় ফিক্সড হয়ে গেছে। বুঝাইতে পারছি জিনিসটা?
প্যারালাইজ। এখন বুঝছেন কেন শুরু করছিলাম যে একটা হাইপার সেন্সিটিভ ব্যক্তি গ্র্যাজুয়ালি হাইপোসেন্সিটিভ and will be paralyzed in her physical, emotional and mental region. যখন আপনি ফিক্সড আইডিয়া নিলেন তখন কিন্তু আপনার মেন্টাল পোর্শনটা প্যারালাইজ। ফিক্সড আইডিয়া দেন, ইমোশন আছে কিন্তু মেন্টালি আপনি প্যারালাইজ। এই কারণে ডগমাটিজম মেন্টালি প্যারালাইজ। সে দুনিয়ার মতো দেখে না, সে অন্যরকম দেখতেছে। এবং অথবা ইমোশনাল প্যারালাইজড হলে পরে সে মেলাঙ্কলিক হবে, সে ডিপ্রেশনে যাবে বা সুইসাইডালও হতে পারে। তো অ্যাকচুয়ালি এইটুকু যদি আপনারা বুঝেন তাহলে আপনারা মোটামুটি, এরপরে অনেক কিছুই থাকতে পারে, যেমন ফার্স্ট স্টেজে রেস্টলেসনেস আছে, হ্যাসিনেস আছে, দ্রুত কাজ করার একটা প্রবণতা আছে আছে ফার্স্ট স্টেজে। কিন্তু ওই যে আস্তে আস্তে ইনসেনসিটিভ হয়, আস্তে আস্তে তার ওই সমস্ত কিছু বিদ্রোহী করতে থাকে, অ্যাবিলিটি কমতে থাকে। একটা সময় এমন হয় যদি ফিজিক্যাল পোর্শনের রূপ দেখা দেয়, স্ট্যামারিং হয়, একটা মানুষ আইলো কথা কব, ঘনিষ্ঠ পরিচিত মানুষের মধ্যে প্রবলেম নাই, যে স্ট্রেস বলবো তোতলামি হয়, এক্সাইটমেন্টে গেল এইরকম হয়। এইভাবে আপনার যেভাবেই মানে অনেক সিমটমস আছে, আপনার কষ্টিকাম আসলে তো 1 ঘন্টা সময় 40 মিনিট সময় তার পুরো কষ্টিকামে বোঝানো যায় না একটা কলিক টেস্ট। তবে আপনারা যদি এই ফিচার গুলো মনে রাখেন দেন মোটামুটি মেন্টাল, ইমোশনাল এবং ফিজিক্যাল পোর্শনের মোটামুটি সব ফিচার্স এখানে আলোচনায় উঠে আসছে। এর মধ্যে একটা ফিচার শুধুমাত্র বলা হয় না, এটা বলি, অ্যাকচুয়ালি কষ্টিকাম সেক্সুয়াল স্ফেয়ারে রিজিড হয়ে যায়। এটা ন্যাট্রামিউড এবং সিপিয়া বা এইরকম ওষুধগুলোর মতো, কারণ অ্যাকচুয়ালি শুরুর দিকে সিপিআর মতো সেন্সিটিভনেস থাকে এই কষ্টিকামে, কিন্তু দুঃখ কষ্ট তারে ফ্রিজ করতে থাকে, তারা আটকাইতে থাকে, তার নার্ভ গুলারে প্যারালাইজ করতে থাকে। যেমনি সেক্স অনেকটাই নার্ভের সাথে রিলেটেড, ও সেক্স করে কোনো মজা পায় না, ওর ভাল লাগে না, এবং সেই সাথে দুঃখ কষ্ট গুলো তারা এত ভারাক্রান্ত রাখে, তার ইমোশনালি সেক্সের সাথে সরাসরি ইমোশন জড়িত, সাংঘাতিক ভাবে জড়িত। এটা এইটা এই জায়গাটাতে একটা আরেকটার সাথে খুব ইন্টার রিলেটেড। আপনারা যারা অ্যাডাল্ট আছেন, বিয়ে করছেন, তারা জানেন আপনি যখন ইমোশনালি হ্যাম্পার থাকবেন আপনার বিপরীত পক্ষের সাথে, আপনি কিন্তু যদি সেক্স করেনও কত ভালো লাগবে না, এক্সপিরিয়েন্স দিয়ে আপনারা চিন্তা করতে পারেন। তো খুব বেশি রিলেটেড। তো যে ব্যক্তি অবিরত দুঃখ কষ্টের মাধ্যমে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, তার পক্ষে আর একটা সময় নার্ভ এমন ভাবে রিজিড হয় যে আর তার পক্ষে সেক্স করা সম্ভব, ভালোও লাগে না, সেক্স করা যায় না। যদি সেক্স করে তাহলে একটা মেকানিক্যাল মুভমেন্ট, ও হয়তো মহিলা বিয়ে করছে করানো লাগবে, এটা আমি বহু দেখছি। সেক্স করানো লাগবে, ইমোশনাল সম্পর্ক নাই বলে তার কিন্তু সেক্স আছে, সব আছে, কিন্তু রিজিড। তার মানে এমন না যে তার টেস্ট করে কিছু পাবেন, কিংবা এমনও না যে তার ঠিক ঠিক পরিবেশে তার সঠিক সেক্স, আনন্দময় সেক্স হবে না। তবে হ্যাঁ, যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে অন্য কথা, তাহলে একটা সময় পার্মানেন্টলি ডিসেবল হয়ে। এই হচ্ছে ব্যাপার। আর অ্যাকচুয়ালি কষ্টিকামের যারা বাচ্চা, তাদের কিন্তু বেলিং কন্ডিশন থাকে, পেটটা খোলা এরকম একটা কন্ডিশন থাকে, মুখটা শুকনা থাকে, পা শুকনা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। যদি বাচ্চা হয়তো কনস্টিটিউশনালি কষ্টিকামের, তখন এদের মধ্যে এক ধরনের এই ধরনের একটা জীর্ণতার ভাব এদের মধ্যে থাকে। এরা কিন্তু খুব সেন্সিটিভ। এই কষ্টিকামের এই পরের পিকচার এদের মধ্যে দিলে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হবে। তারা মানুষের সাথে মিশতে চায়, কানেক্টেড হতে চায়, কথা বলতে, অনেকটা ফসফরাসের মতো তাদের ক্যারেক্টার বাচ্চা অবস্থায় থাকে, অনেকটা ফসফরাসের মতো, যতক্ষণ পর্যন্ত না সে দুঃখ কষ্টে ভারাক্রান্ত হয়। এই তিনটা স্টেজে ফিজিক্যাল, মেন্টাল এবং ইমোশনাল
ব্যাপারগুলো আমি আপনাদের সামনে তুললাম। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে পার্টিকুলার করতে পারেন, সমস্যা। বুঝাইতে পারছি কিনা, বুঝতে পারছেন কিনা সবটা? এর বাইরে গিয়ে আপনাদের কিছু লাগবে না। খাবারের পছন্দ অপছন্দ বলে দিছি, সংবেদনশীলতা গুলো আলাপ হয়ে গেছে, আমি সবই এগুলো সব আর প্রয়োজন আরেকবার ভিডিও দেখলে দেখবেন যে ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল সবই আলোচনা হয়ে গেছে। তো ঠিক আছে, এবার আপনাদের প্রশ্ন। জি 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 বলেন। স্যার আমরা তো জানি মোটামুটি মোটর নার্ভ যদি অকেজ থাকে সেটা প্যারালাইসিস, তো অবশ ভাব যেটা নামনেস এবং আড়ষ্ট ভাব, এই দুইটা বিষয় একটু স্যার ক্লিয়ার করে দেন। আচ্ছা আচ্ছা, দেখেন মোটর নার্ভই হইতে হবে শুধুমাত্র কস্টিকামের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। কস্টিকাম এত বেশি পারভাইটেড যে যে কোনো ধরনের, বিশেষ করে সেন্ট্রাল এবং পেরিফেরাল দুই ধরনের নার্ভাস সিস্টেমই আক্রমণ করে। এর মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগ সময় প্যারালাইসিস করে ডান পাশটা, মানে যেখানে মোটর নার্ভ সুদ্ধা শেষ, আর যেখানে সেন্সরি নার্ভ যায় সেটা বেশিরভাগ সময় করে বাম পাশটা। বুঝাইতে পারছি জিনিসটা, যাতে অনুভূতি হয় মোটর নার্ভ ঠিক আছে কিন্তু সেন্সরি নার্ভটা প্যারালাইজড, সেন্স পাইতাছে না, অবশ অথবা বিকৃত, যেমন টিংলিং, ঝিরঝির করে না, ঝিরঝির করে এটা ফসফরাসের বৈশিষ্ট্য। ফসফরাসের খুব প্রমিনেন্ট বৈশিষ্ট্য হচ্ছে হাত পা ঝিরঝির করে, সরাসরি করে। এবং একটা জিনিস বলতে ভুলে গেছি, ফিজিক্যাল কোর্সে এটা মনে রাখতে হবে, স্মোক মিট মানে কাবাব বা যেটা ধুমায়িত গোশত, ধুমায়িত মাংস, খুব অল্প কয়টা ওষুধ আছে, যেমন টিউবারকুলিনাম, ক্যালকেরিয়া, ফসফিওজোল, এগুলা পছন্দ করে। তার সাথে আরেকটা ওষুধ পছন্দ করে, তা হচ্ছে কস্টিকা। ধুমায়িত মাংস ভুলে গেছিলাম, এটা বলা উচিত ছিল, সপ্তাহ মাথায় থাকে না, অনেক ইনফরমেশন এখন আপনাদের সামনে রিভিল করতে পারিনি, মানে ভুলে গেছি। ও বই পড়লে জানা যাবে, কিন্তু যে জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরছি, যে জিনিসটা তুলে ধরছি এটা কোর এনে কোনো কিছু বাদ করে নাই, আপনাদের যেটা দেওয়া দরকার সেটা পুরোটাই গেছে। এই ভিডিওটা যদি আপনারা বারবার রিপিট করেন, কস্টিকাম নিয়ে আপনাদের আর জীবনে খুব বেশি প্রবলেম হবে। তার সাথে একটু করবেন, এমন না যে এখানে সব ইনফরমেশন তারা দিয়ে করবেন, দেখবেন যে আর এটা বুঝলে পরে আপনি স্ট্রাকচার হয়ে গেল, একদম 100% স্ট্রাকচার। এটা একটু মনোযোগ দেবেন। অর্পিতা চৌধুরী, আপনার কোশ্চেনের উত্তরটা পাইছেন তো? স্যার আড়ষ্ট ভাব বিষয়টা, হ্যাঁ হ্যাঁ, একটা আড়ষ্ট ভাব, আড়ষ্ট ভাব হলো রিজিডিটি, রিজিডিটি স্টিফনেস, এটা মেন্টাল ইমোশনাল ক্ষেত্রে বেশি হচ্ছে, শরীরের ক্ষেত্রেও হইতে পারে। রিজিডিটি বলতে বোঝায় হচ্ছে ওটা নামও না, ওটা প্যারালাইজড না। রিজিডিটি হচ্ছে আড়ষ্ট, জয়েন্ট গুলাতে ব্যথা হয় না, বাতের জন্য বিখ্যাত না কস্টিকাম, সাংঘাতিক বিখ্যাত। ওইখানে কি হয়, তখন স্টিফ হয়, টেন্ডন গুলা কাজ করে না ঠিক মতো, শর্ট এনিং, তাই না, টেন্ডন গুলা শর্ট হয়ে রয়েছে। আপনি পাও মেলতে যায় দেখবেন, পরে আমি তো পুরো পাও মেলতে পারি না, ডেল্টয়েড মাসল শর্ট হয়ে রয়েছে, আরে কষ্ট হয়। ব্যাপারটা বুঝাইতে পারছি কিনা? এই যে রিজিডিটি বা শর্ট এনিং বা স্টিফনেস, এগুলা এগুলা কস্টিকামের মূল বৈশিষ্ট্য। এখন বুঝাইতে পারছি, এটা বাদ করছিল, তিনটা জিনিস পরিষ্কার? জি স্যার পরিষ্কার। এবার বিকাশ আহমেদ প্লিজ। স্যার রেপার্টরিতে একটা স্যার রুব্রিকের হেডিং আছে প্যারালিসিস, আর একটা আছে নামনেস। স্যার যদি কারোর মোটর প্যারালিসিস করে তাহলে স্যার সেটা কি আমরা প্যারালিসিস চলবো, আর যেটা কি প্যারালাইসিস, যেটা সেন্সরি হবে সেটা নামনেস চলবো? সেন্সরি, সেন্সরি প্যারালাইসিস কিছু রেয়ার, যেমন কিউরারিতে আছে যে এটা প্যারালাইসিস আকারে দেখা দেয়, কিন্তু বেশিরভাগ নামনেস হইল আপনারা বুঝবেন যে এখানে খুব বড় ধরনের প্যারালাইসিস, এটা সাময়িক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোন সময় ভালো যে অনেকক্ষণ আপনি বৈশা থাকলেন, ধরেন হাতে মেঘে বৈশা থাকলে উঠাইলেন, তুমি দেখবা যে এখানে প্যারালাইসিস হয়েছে, তাই না, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। এইটারে বলেন নামনেস। নামনেস আর প্যারালাইসিসের পার্থক্য হলো বেশিরভাগ ক্ষেত্রে নামনেস ফ্ল্যাকচুয়েট করে, এটা যে একদম পার্মানেন্ট কোন অবস্থা তা না, কিন্তু যখন পার্মানেন্ট অবস্থা হয় তখন আমরা এটারে বলি, এটারে প্যারালাইসিস বলি, এবং এটা হলো সেন্সরি প্যারালাইসিস যখন পার্মানেন্ট। বুঝাইতে পারছি বিকাশ? জি স্যার, কিন্তু প্যারালিসিস এর আন্ডারে কিন্তু স্যার মোটর সেন্সরি কোনো ক্লাসিফিকেশন নাই। কোনো ক্লাসিফিকেশন নাই, দরকারও নাই।
যখন তুমি প্যারালাইসিস পাইলে, সেটা হোক সেন্সরি হোক মোটর, তখন প্যারালাইসিস রুপিকটা নিবে। আর যখন দেখো এটা পার্মানেন্ট না, তখন নামনেস নিবে সব জায়গাতে। জি স্যার। দরকার পড়ে না আমাদের প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন, এত বেশি দরকার পড়ে না, কারণ ওইভাবে তো হয় না। যেমন ধরো আমি তোমার বুঝাই, সিঙ্গেল আমার একটা চোখের এটা প্যারালাইসিস, এটা নামনেস হইতে পারে, প্যারালাইসিস হইতে পারে, যা কিছু হয়েছে। কষ্টিকামে আরো 50টা লক্ষণ আছে, কষ্টিকামই তো দুঃখ, তাই না? এটার ক্লাসিফিকেশন অত বেশি দরকার পড়তেছে না, কিন্তু এটা খুব ক্লাসিফাই। একদম আমি দেখলাম যে সেন্সরি বা মোটর এইভাবে ক্লাসিফিকেশন করা হয়, কিন্তু কষ্টিকামের আর কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নাই, ইতিহাস নাই, ইটিওলজি নাই, কিছু নাই, তুমি দিতে পারবা। ক্যারেক্টারিস্টিক্স আলাদা, ক্যারেক্টারিস্টিক্স এইগুলা এই পার্টিকুলার প্যাথোলজিক্যাল ম্যানিফেস্টেশনের উপর নির্ভর করে না। প্রচুর রোগ তোমার আমি কয়ে দিলাম যে মোটর প্যারালাইসিসে কষ্টিকাম কাজ করে, শিখে নিলে, বা লোকাল মোটর এফেকশনে কাজ করে, বা পেরিফেরাল। কিন্তু তুমি তো এমন রোগী পাবা যে যেখানে একটা কষ্টিকামের রোগী যার কোনো কারণে এফেক্টেড হয়েছে নামনেস কোয়ালিটিতে, কুইচিং কোয়ালিটিতে, কিংবা কনভালশন কোয়ালিটি, তাই না? বা আরো হাজারো নতুন একটা বুঝে বললেও যে জাগলে পরে অজ্ঞান হয়ে যায় এই কোয়ালিটিতে। ব্যাপারটা বুঝছো কিনা? তুমি যদি কোনো ফিক্সড আইডিয়া রাখো প্যাথোলজির ব্যাপারে, তাহলে যে বিতল কাজ যে কেসটারে সলিউশন করলো, ওটা কিন্তু তুমি করতে পারবে না। আমার একটা পিকুলিয়ার কেস আছে, পুরো ইতিহাসটা মনে হইতেছে না, আবার যদি রোগী আহে তখন আমার মনে হবো, তখন তোমাদের বলবো কষ্টিকা। তো এরকম একটা খুব পিকুলিয়ার সিম্পটমস নিয়ে রোগী আসছে, কিন্তু পুরো ডিসক্রিপশনটা নাই দিকে দিলাম, ওই কেস আকারে জানেন সব। আমি বুঝাইতে পারছি কিনা বিকাশ তোমার ব্যাপারটা, কেন প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশনের দিকে অত বেশি গুরুত্ব আরোপ করবো না? এটা করাটা ভুল হবে, বড় ধরনের ভুল হবে, ছোট ধরনের। বুঝাইতে পারছি? জি স্যার। আসলে স্যার আমরা তো মানে রোগীর সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর উপর প্রেসক্রিপশন করবো, একটা বা দুইটা লক্ষণ নিয়ে। রাইট। আমি দেখছি বিতল কাছের অনেক স্টুডেন্ট, মানে বিতল কাছের স্টুডেন্ট যারা সত্যিকারের স্টুডেন্ট, তারা এই ভুলটা করে না, কিন্তু 2-4 দিন পড়াশোনা বিতল কাছের কাছে কইরা এই ভুলটাই করে, প্যাথোলজি নিয়ে অনেক বেশি খেপা জায়গা। একজন তো মায়াজম বানায় দিল 10টা, আরেক পণ্ডিত আবার এটাকে সমর্থন করে নিয়ে ওষুধের গ্রুপের ব্যাপারে খুব জোর দিল। এগুলা সব প্রমিনেন্ট নাম কইলে তোমরা বিতল কাছের ছাত্র আছি, এরা বিশ্ববিখ্যাত, কিন্তু প্রত্যেকেই ভুল রাস্তা ধরেছে। তো আমি যেটা কইতেছি এটা বিতল কাছের, আমি আশা করি সঠিক রাস্তা, সঠিক শিক্ষাটা তোমাদের সামনে উপস্থাপন করতেছি। আইএসসিএস বিতল কাছের প্রমিনেন্ট স্টুডেন্ট, আমাদের কোঅর্ডিনেটর দিবান দা, তার সাথে আমি সবসময় যোগাযোগের মাধ্যমে তিনি স্বীকৃতি দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হইলো বিতল কাছের পরীক্ষায় 50-এর মধ্যে, থিওরির পরীক্ষায় 50-এর মধ্যে 49 পাইছি, মোস্ট প্রবাবলি এটা রেকর্ড, মোস্ট প্রবাবলি এই থিওরি ব্যাপারটা। তাতে একটু কমফোর্টের সাথে আমি তোমাদের সামনে ডিসকাস করতে পারি, এই আর কি। ঠিক আছে, তো আর কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেনের চাইতে বড় কথা, আমি সব সময় তোমাদের যারা বলি কোশ্চেনের সুযোগ দেই, আসলে এটা নিয়ম বলে। কোশ্চেন যতটা না আমারে করবা তোমরা, তার সাথে বেশি নিজেরে করো, ভিডিওটারে করো। যখন সলিউশন পাবা না, তখন আমার কাছে আবার আসো। এটা হলো লজিক্যাল ওয়ে। এনি কোশ্চেনের চাইতে নিজের কোশ্চেন করা, নিজের বোধের জায়গাটা সব ক্ল্যারিটি আইছে কিনা। যদি ক্ল্যারিটি আসে, প্রত্যেকটা উত্তর তোমার কাছে আছে, আপনাদের কাছে আছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা যেগুলো করবেন এখন আপনারা জানেন, যদি আপনারা বুঝা থাকেন। কিন্তু যদি কোনো কারণে দেখেন যে আপনার প্রশ্নের উত্তর আপনি পাচ্ছেন না নিজের কাছে, তখন বুঝতে হবে যে আপনার বোধের জায়গাটাতে কোনো একটা জায়গায় খটোমটো রয়ে গেছে। তখন আপনার ডিসকাশন গ্রুপে আসবে, মানে আমাদের যে গ্রুপ গুলা, সেখানে প্রশ্ন করবেন, যে জানে সে উত্তর দিবে, কেউ না জানলে আমি উত্তর দেব, কোনো প্রবলেম নাই। তো আমি যাবো, আপনারা নিজেরা পার্টিসিপেট করেন। এটা একটা প্র্যাকটিস, যে প্র্যাকটিসটা আপনাদের সারা জীবন কাজে লাগবে। 6ষ্ঠ ব্যাচ, ধীরে ধীরে আপনারা এগিয়ে গেছেন। কাজে আপনাদের এই সুন্দর সুগঠিত সুশৃঙ্খল প্র্যাকটিস গুলা করুন। কমিউনিটিগত পার্টিসিপেশন, এগুলো আপনারা করবেন, এটা আমি এটা প্রমোট করি। এনে 2টা কোশ্চেন বেশি করার জন্য
ইনফরমেশন আপনার মাথায় থাকবে না, কিন্তু আপনার উপলব্ধি বা বোধ আপনার সারা জীবনের সঙ্গে। ঠিক আছে।